সংক্ষিপ্ত কিছু মূল্যবান বক্তব্য পেশ করবেন জনাব শের আলী, জ্যেষ্ঠ প্রভাষক, ভৈরব আদর্শ মহাবিদ্যালয়। আসসালামু আলাইকুম। দুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 2024 বার্ষিক রেফার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আমার সাবেক প্রিন্সিপাল স্যার রবীন্দ্রনাথ সরকার সহ যারা অতিথি যারা আছেন প্রত্যেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলতে চাই ছেলে মেয়েদের উদ্দেশ্যে। সুকুমার দাদা অনেক ভালো করে বলে গেছেন, আমরাও ইউনিয়নের ছাত্র ছিলাম, আমরাও নিরঞ্জন স্যারের ক্লাস পেয়েছি, তিনি একজন বিজ্ঞ ইংরেজি টিচার ছিলেন। আমি একটা কথাই বলতে চাই যে লেখাপড়ার বিকল্প কিন্তু কিছুই না। আমরা যদি লেখাপড়া করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা প্রত্যেকটা দ্বার দরজা খুলে যাবে। আর আমরা যদি এই জীবনটা হেলায় হারিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের আমার জীবনে কখনো কিন্তু আমরা সফলতা আনতে পারবো না। আমরা মা কিন্তু বেশি শিক্ষিত ছিল না, আব্বাও কিন্তু বেশি শিক্ষিত ছিল না, কিন্তু আমরা 5টা ভাই বোন নিয়ে পাস করেছি, 5 জনই কলেজের কিন্তু প্রফেসরিতে পড়ি। কি জন্য পেরেছি? আমাদের গাইড ছিল, আমাদের লেখাপড়ার ইচ্ছা ছিল। আর যদি আমরা ওই হেলায় হারাতাম তাহলে কিন্তু আমরা আজ এই পদে যেতে পারতাম না। এই জন্যই সংক্ষিপ্তকারে আর কোনো কিছুই বলবো না। আমি একটা কথাই বলবো, দাদার সাথে তাল মিলিয়ে আমার শ্রদ্ধেয় রবীন্দ্র স্যার আছে, আমাদের প্রিন্সিপাল ছিল, প্রতিষ্ঠাতা সদস্য। আমরা লেখাপড়া কোনো কিছু বিকল্প নেই, ছেলে মেয়ে তোমরা লেখাপড়া করবা, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, নমস্কার। দুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয় মেলা স্বপ্নের প্রতিষ্ঠা, খুব কষ্ট করে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। আমার 3টে সন্তান এই স্কুলের থেকে পড়ে ভার্সিটি ঢাকায় ইডেন কলেজে পড়াশোনা করেছে, সেখান থেকে মাস্টার অনার্স শেষ করেছে, নর্থ সাউথ থেকে MBA করেছে এই স্কুলের থেকে পড়াশোনা করে। আমরা স্বামী স্ত্রী 2 জন অভিভাবক এই জায়গার সদস্য ছিলাম। আমরা বর্তমানে এই স্কুলেই, সত্যি কথা কি বাস্তবে যদি বলি তো সবাই কষ্ট পাওয়া, লজ্জায় ঘৃণা স্কুলে আসি। তোমরা যা ব্যবহার করো আর তোমরা যে সম্মান করো, সেই সম্মানের ভয়তে এই স্কুলের দিকে তাকাতে খুব কষ্ট হয়। কারণ তোমাদের সম্মান আমরা এত পাই, এই সম্মানের জন্যই তোমাদের দিকে তাকাতেও আমাদের ভয় লাগে। তা আমাকে অত সম্মান না দিয়ে তোমরা একটু লেখাপড়ার দিকে সম্মান দাও, তাহলে স্কুলে মান রাখবে। মনে করেন যে কিন্তু যদি 2000 মাইল দূরের থেকে কয় দুলগ্রামের একটা লোক মারা গেছে, সেটাই মানুষ দোয়া করে, দুলগ্রামে তোর বাড়ি। দুলগ্রামের কথা বললি যখন এই মাধ্যমিক বিদ্যালয়ের কথা বলবে তখন আমাকে সবার জন্য গায়ে লাগবে, সবাই গায়ে লাগবে। ভালো মন্দ তোমাদের হাতে। আর যারা SSC পরীক্ষা দেবে বা চলে যাবে তাদের একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু তোমরা 6 থেকে আগামী দিন 10 পর্যন্ত যে লেখাপড়া করবা, মানুষের ভদ্রতা আর মানুষের সম্মান করা, প্রত্যেকটা লোককে তোমার বয়সের বড় হলে সালাম দিবা, নরম ভাবে কথা বলবা, মানুষের দোয়া নেবা। দোয়াই আল্লাহ তাদের বেহেশতে নসিব করতে পারে। আল্লাহ কখন কোন অবস্থায় কারে মাফ করবে। সর্বশেষ একটা কথা, ইসলামের কথা, আল্লাহ তাআলা যখন আমাদের নবীজিরে ছাড়িনি 63 বছর দুনিয়া থেকে নিয়ে গেছে, তা আমি টুকু শেখ, রবীন্দ্র, মইনুল মামা পৃথিবীতে কাগজ ছাড়বে না, আজরাইল আসবেই, এর কোনো বিতর্ক নেই। তো সেই সম্মানটা মরে যাওয়ার পরে অমুক বাচ্চাটা মারা গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, মানুষ যেন তার জন্য কষ্টটা দুরন্ত খারাপ। এই যে আজকে একটু আগে ঘটনা, তোমাদের জানানোর জন্য বলতেছি, একটু আগে ঘটনা, আমাদের গ্রামের ছেলে মেয়েরা তারা পিকনিকে যাবে, তারা বলতে হবে বলার দরকার, বলার দরকার নেই, তারে পিকনিকে যাবে, সে পিকনিকের তেলের চান্দা জাহাজ থেকে নিয়ে যেতে হবে। এটা কি আমাদের দুলগ্রামের জন্য ভালো? এই রিপোর্টটা যাবে কোথায়? নোয়াখালী, বরিশাল, চাঁদপুর, যে দুলগ্রামে কাটে টলার বান্ধিছিলাম, জাহাজ বান্ধিল, সেখানে চান্দা আদায় করে। এটা আমাদের কষ্টজনক ব্যাপার। এই জন্যই বললাম, বলা উচিত না স্কুলে, তো এই জন্যই কষ্ট বললাম। তোমরা আগামী দিনে ভালো পড়াশোনা করো, ভালোভাবে মানুষ করো, মানুষের ইজ্জত করবা, তাতে তোমাদের দিকে আমাদের স্নেহ থাকে, ভালো থাকে ব্যবহারে, আমরা যদি এসে একটু বসতে পারি, সেই দোয়া করবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান মহোদয়কে। উনি তোমাদের কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন, কিন্তু
উপদেশমূলক কথা বলেছেন। এবার তোমাদের সামনে কিছু মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব এস.এম. মহিউল আলম, মহিউল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, বৈরা বাগাস্য মহাবিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দুলগ্রাম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ 2024 উপলক্ষে সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শেখ আব্দুল সত্তার উপস্থিত রয়েছেন, অত্র অঞ্চলের বিদ্যাপীঠ পড়ার কারিগর আমাদের শ্রদ্ধাভাজন স্যার অধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকার, স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তনীয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার রানাঘাট থেকে অভিভাবকবৃন্দ আসছেন, দুর্গম থেকে সুধীজন আসছেন, বাইরে থেকে অনেক সুধীজন আসছেন, সকলকে শুভেচ্ছা জানাই এবং শ্রেণী ভেদে সালাম, আসসালামু আলাইকুম। মুসলমান যারা রয়েছে তাদের প্রতি আমার প্রীতি শুভেচ্ছা। আমরা বিগত অনেক দিন হলেও এই স্কুলে এসে দুটো কথা বলবো, সেই পরিবেশটা হয়নি। তোমাদের মতন তরুণ ছাত্র ছাত্রী যারা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের তাদের আত্মত্যাগের কারণেই আমি মহিউল ইসলাম, আখতারুজ্জামান টুকু, হোসেন আলী মুন্সির মতো ব্যক্তি, ইমরান, আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। তাছাড়া আমরা 16টা বছর শিক্ষাঙ্গনে থাকলেও তোমাদের স্কুলগুলো নয়, আমি কলেজে চাকরি করি, এই কলেজেও কথা বলতে গেলে আমাকে কথা বলতে দেওয়া হবে না, এরকম একটা পরিবেশ ছিল। আল্লাহ যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের আত্মত্যাগের কারণেই আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই আসছে বলতে ডিসেম্বর মাস দেশ স্বাধীন হয়েছিল। 71 সালে পাকিস্তান থেকে দেশটা মুক্ত করবার জন্য যারা রণাঙ্গনে জীবন দিয়েছিল, সে সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং সকল মুক্তিযোদ্ধা আমরা আত্মার মাগফিরাত কামনা করি যারা মারা গিয়েছে। আর যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই, যেমন আমার কাকা সুকুমার কাকা বলেছেন, আখতারুজ্জামান টুকু বলেছেন, শেরালিও বলেছেন, আত্মত্যাগের কথা বলেছেন। লেখাপড়া আলাদা জিনিস, লেখাপড়া না করলে, যে আমার নবীন স্যারের বাবা কি ছিলেন, শেরালির বাবা কি ছিলেন, আমার বাবা কি ছিলেন, মোর্শেদের বাবা কি ছিলেন, অনেকেই জানা আছে। এটা এমন কোনো পণ্ডিত ব্যক্তি ছিলেন না, তাদের ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল। ইচ্ছা থাকার কারণে আমাদের মতো বাবা, কৃষক বাবার ছেলে সন্তানরা আমরা মানুষ হয়েছি, সমাজে পরিচিতি বেড়েছে, ইচ্ছা শক্তি ছিল। আমার বাবা, উনি তাহাজ্জুদ নামাজ পড়তে যখন উঠতেন জাগিয়ে দিতেন, হারিকেন ছিল তখন আলোর ব্যবস্থা, ওই হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করতাম আমরা। তখন লেখাপড়া করতাম ভোর রাত্রে উঠে। এখন ছেলে মেয়েরা ভোর রাত বুলন করা, তাদের 8টা 9টা পর্যন্ত ঘুম থেকে উঠানো যায় না, তারা ঘুম থেকে উঠতে চায় না, ঘুমায় অনেক রাতে ঘুমায়। এই যে অনেক রাতে ঘুমানো এবং দেরিতে ওঠা, তাদের আমাদের মস্তিষ্ক কাজ করে কখন, এর একটা সিস্টেম আছে। সিস্টেম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গিয়েছেন। সব থেকে বিজ্ঞানী ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন সকালে ঘুমাবে, সকালে উঠবে। সকালে ঘুমাবে অর্থাৎ রাতের সকালে ঈশান নামাজ পড়েই তিনি ঘুমায় পড়ে, আবার ওদিকে আগেই উঠতেন, যার কারণে তার লাইফটা ছিল সুন্দর, সব ছিল মুখস্থ তো আয়ত্ত হতো। আমরা যখন পড়তে যাই, ঘুম থেকে উঠে পড়ার সুযোগ পাই না, স্কুলে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ি, সকালে পড়াটা হয় না। আবার রাত্রে মোবাইল, টিভি, অন্য অন্য কার্যক্রম, লেখাপড়া হয় না। এই লেখাপড়া হচ্ছে না, আমাদের জাতির ধ্বংস হয়েছে। করোনার এক দোহাই দিয়ে, মোবাইল হাতে দিয়ে আমাদের বলা যায় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, এর মাধ্যমে পড়াশোনা করতে হবে। অ্যাসাইনমেন্ট তো দূরের কথা, অনেক ক্ষতি হয়েছে, অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, মোবাইল অনেক নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে পাশে পড়াবার জন্য নকল কিভাবে করাতে হবে, কিভাবে সহযোগিতা করতে হবে, এইটা বেড়ে গেছে। আমরাও শিক্ষক, আমরা এর থেকে মুক্ত নয়, আমরাও দায়ী। আমরা শিক্ষক, এই জন্য বললাম আমাকে
ক্যান্টনমেন্ট পরীক্ষায়, ওখানে পরীক্ষার কেন্দ্র ছিল ক্যান্টনমেন্ট কলেজটা। পরীক্ষার কেন্দ্রে আমাকে কোনো একজন অধ্যক্ষ ছাড় একটা ইংরেজি সুতা ধরিয়ে দিয়ে বলল যে মহিল সাহেব আপনি এটা বলে দেন, কি জন্য বলতে হবে, ইংরেজিতে পাস করাতে হবে। আমি বললাম আমি এটা পারবো। আমি স্যারকে বলেছিলাম আমি এটা পারবো না। কেন কেন পারবে না? আমি অধ্যক্ষ নির্দেশ দিচ্ছি, আপনার নির্দেশে গোলাম আমি না। এবং আমি মাধ্যমিক শিক্ষার নবগঠিত যে কমিটি সেখানে যারা গিয়েছিল, আমি সেখানে বলেছিলাম যে আমি আপনার আদেশে গোলাম না, যে আপনি বলে দেবেন তার ছেলে মেয়েদের বলে দেবো, আপনি অধ্যক্ষ পারলে আপনি যে বলে দেবেন। উনি আমার কথা অখুশি হলেন। রাত 10:30টার সময় ক্যান্টনমেন্ট কলেজে আপনার পরীক্ষার সমন্বয়ক বিক্রম স্যার ফোন করে মহিল সাহেব বলছেন, জি বলছি, আগামীকালে আপনার পরীক্ষার ডিউটি ক্যান্সেল করা হয়েছে। তা বললাম স্যার আগামীকালকে নয়, আমার কোনো পরীক্ষার ডিউটি আপনারা দিবেন না, এটাই সত্য, এবং আপনাদের পরীক্ষার ডিউটি আমি করবো। তারপর থেকে অদ্যবধি আমার কোনো পরীক্ষার ডিউটিও দেয়নি। একবার খাতা আনলাম বোর্ড থেকে প্রথমবার, এনে আমার খাতায় যে হারে নাম্বার ওটাই দিলাম, আমি পাস করলাম না। আর দ্বিতীয়বার কোনোদিন আমার খাতা জুটে নাই বোর্ড থেকে খাতা দেখে দিতে হবে, আর দ্বিতীয়বার কোনোদিন আমার বাইকে জুটে নাই যে খাতা দেখতে হবে, কারণ আমি সেটা করে নাই। ছাত্র এবং ছাত্রীদের অমঙ্গল আমি করে নাই। আমি মাঝে মধ্যে বলে থাকি উপদেশ দিয়ে থাকি, এবং উপদেশটা তোমাদের গ্রহণযোগ্য অনেকে হবে। উঠতি বয়সের মেয়ে, এই উঠতি বয়সের মেয়ে আমি উদাহরণ দিয়ে থাকি কলেজ লেভেলে। উঠতি বয়সের মেয়ে, তার একটা ছেলে পছন্দ আছে, এই ছেলের সঙ্গে সে কথা বলতে চায়, বাপ মা এটা কথা বলতে চায় না, পাশের বাড়ি একজন ভাবি অথবা অন্য সম্পর্ক হয়, সে কথা বলার পরিবেশ করে দেয়। কথা বলার পরিবেশ করে দিলে সে তখন মা থেকে ওই ভাবিকে বেশি ভালোবাসে, মনে করে আমার ভাবি আমার থেকে খুব ভালো, সে আমার কথা বলার পরিবেশটা করে দিচ্ছে। সে মার কথা শুনতে চায় না, তখন সে মার থেকে বেশি ভালোবাসে। ভাবি চাচ্ছে যে একটা ছেলের সঙ্গে কথা বলার সুযোগ করে দিল, তাকে বেশি ভালোবাসে। এরপর একটা পর্যায়ে ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর তখন মা কান্নাকাটি করে এবং মনের থেকে একটা দোয়া দেয়। আবার বৈধ পরীক্ষা বিয়ে হয়, যখন মেয়েটা চলে যায় তখনও মা কান্নাকাটি করে, তখন একটা দোয়া আছে, ওটা দোয়া ছিল, এটাও দোয়া ছিল। দুইটা পার্থক্য, একটা তো বদ দোয়া আর একটা সো দোয়া। অর্থাৎ সে কামনা করে যখন দেখাশোনার মাধ্যমে তার কলিজার টুকরা সন্তান চলে যাচ্ছে, ভিন্ন পরিবেশ চলে যাচ্ছে, তখন কান্নাকাটি করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার কলিজার টুকরা আজকে সে অন্য পরিবেশে চলে যাচ্ছে। কত হৃদয়গ্রাহী এখানে ঘটনা ঘটে। অনেকে দেখো শুধু সে কান্না করে না, তার ভাই কান্না করে, তার মা কান্না করে, তার বাবা কান্না করে। এই কান্না করার ভিতরে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আবার আরেকটা মেয়ে যখন আরেকটা ছেলের সঙ্গে ওই অবৈধ প্রক্রিয়ায় চলে গেল, মা থেকে সে বেশি ভালোবেসেছিল, তার যে অবৈধ কাজটা করবার সুযোগ করে দিয়েছিল, ভাবি চাচি খাল মামি যেই হোক না কেন, সে তাকে ভালোবাসে সময়, তখন এই মা কান্না করে। এই কান্নাটা সুখের কান্না নয়, দুঃখে বা বদদোয়ার কান্না। এবং ওই বদদোয়াটা একটা পর্যায়ে আসে, তখন ওই তরুণী 2 মাস 6 মাস পরে বুঝতে পারে যে এই কান্নার পার্থক্য কি ছিল। তখন আমার ছেলে এবং মেয়ে, তোমরা ছাত্র এবং ছাত্রী, আমরা সেটা চাই, অভিভাবকরা দোয়া করতে চাই। আখতারুজ্জামান টুকু বললেন, আমরা তোমাদের দোয়া করতে চাই। কি দোয়া করতে চাই? আমরা দেখতে চাই আমার সামনে একটা ছেলে যখন সাইকেল থেকে নেবে আমাদের সালাম করবে, আমরা বলে হাত দিয়ে বলবো বাবা তুমি বড় হও, এই কথাটাই বলবো। আরেকটা ছেলে যদি দেখি আমার সামনে মোবাইলটা হ্যালো হ্যালো করতে যায়, বিড়ি ফোকাতে যায়, তখন একটা দোয়া হবে, তোমরা জানো, তখন একটা দোয়া হবে। ওই আগের যে দোয়াটা বললাম, এটা বদ দোয়া। অতএব কোন দোয়াটা তোমরা গ্রহণ করতে চাও তোমাদের বিবেচনা ব্যাপার। তোমরা অনেক বড় হবে, ভুলগ্রাম অনেক ক্ষতি হয়েছে। যিনি আমার রবীন্দ্র ইয়া কথা বল, সুকুমার কাকা কথা বললেন, ওনার ছেলেও ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এমনি হয় না, এমনি হয়। আমাদের এখান থেকে আরিয়ান নাফিস, আমি আর 17 ভাই গিয়েছিলাম ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্কোরে প্রথম হয়েছে জাকির স্যারের, ডক্টর জাকির হোসেন খানের ছেলে। তার কথাবার্তা শুনেছি এবং জীবনটা কিভাবে পরিচালনা করে সেটা শুনেছি। আমরা দুজনে গিয়েছিলাম, আমরা একটা বাংলা অনুবাদ কোরআন দিয়েছিলাম, এবং সে বাংলা অনুবাদ কোরআনটা দেওয়া মাত্র 1 মাসের ব্যবধানে টোটাল এর মানে তোমাদের সে পড়ে শেষ করেছে। অনুবাদ কোরআন দেওয়া মাত্র পড়ার আগ্রহ কত। আর তোমাদের কাছে একটা ধর্মীয় পুস্তক থাকে, বলতেই চাও না। অতএব আমি যদি কোনোদিন পরবর্তী পর্যায়ে কথা বলার সুযোগ হয়, অভিভাবক সহ কথা বলবো, যেহেতু অভিভাবক অনেক আসছে, ফলাফল হবে আমার পক্ষ থেকে। যারা পরীক্ষায় প্রথম দ্বিতীয় আসছে, আমি একটা ফুল নিয়ে আসছি, আর কিছু আনতে পারি নাই। ফুলের কিছু মহত্ব আছে,
একটা সুবাস বিকশিত করে, অন্যকে আকর্ষিত করে, এমন জীবন করিবে গঠন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রী যারা ক্লাসে 1, 2, 3 হবে, তাদেরকে এমন জীবন গঠন করতে আমি এই ফুলটা নিয়ে আসছি। আমি একটা বই বা একটু আনতে পারতাম, বই যেহেতু পড়বা না, তোমাদের জীবনটা ফুলের মতন হবে, অন্যকে আকর্ষিত করবে, এলাকার সমাজ সভাবে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তোমরা এলাকার কর্ণধার হবে, জাতিকে তোমরা গাইড দেবে, লিড দেবে। আমি এই কথা বলতে চাই, এডুকেশন হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড আর সোল। শিক্ষা তাই যার নিজের জীবন, নিজের মন, নিজের শরীর আত্মার বিকশিত করে। সব কিছু লাগবে। আমি লেখাপড়া অনেকটা হল করলাম, আমি বিয়াত হয়ে গেলাম, কাজ হবে না। লেখাপড়া ভালো করেছি, আমি ওরা বিয়াত উচ্ছৃঙ্খল, কাজ হবে হবে না। এই জন্য অন্ধ কবি জন মিল্টন বলছেন, এডুকেশন হারমোনিয়াস ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বডি মাইন্ড আর সোল। সোল বলে আত্মা, বডি শরীর, মাইন্ড মানসিক বিকশিত হতে হবে, শরীরের প্রবৃত্ত হতে হবে। আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে চায় না, এরা বলে লাগবে না, ওটাও লাগবে, সমান তালে খেলাধুলা লাগবে। মন বড় হতে হবে, বড় মনের অধিকারী হতে হবে। তোমরা অনেকে ছেলেমেয়েরা দেখেছো, একটা নাটিকা দেয়, বাসের ভিতর একজন ড্রাইভার, ছোট্ট একটা ছেলেরা উঠ চালাচ্ছে, একজন ঘোড়া উঠছে, সিট ছেড়ে দিচ্ছে, ঘোড়া তারা এটা অভিনয় করেছে দেখেছো। একজন পেটে তার অপারেশন করা হচ্ছে, সিট ছেড়ে দিচ্ছে, বড় মনের অধিকারী, বড় মন, সিট ছেড়ে দেওয়া। আমি আজও বোঝাবো, বাসে গেলে আমি সিট ছেড়ে দেয়, আমি সিট ছেড়ে দেয়, যে আসে মুরব্বী মহিলাও যখন সিট ছেড়ে দেয়, আমি তো আল্লাহ আমাকে এখনো দাঁড়াবার মতো ক্ষমতা দিয়েছে, আমি একটু ছিটতে ছেড়ে দেয়। এতে অবশ্যই হবে না, এতে কি হবে বিনয় হবে, ওই লোকটা অন্তর অন্তরে আমার দোয়া করবে, ও দোয়াটাই বড়। আর আমি যদি মনে করি সিট পেয়েছে ছাড়বো না, এটা ভুল হবে। তোমরা সেই রকম জীবন গঠন করার চেষ্টা করবে। তোমাদের সক্ষমতা থাকে, কোথাও যাচ্ছ সিট ছেড়ে বসে, আঙ্কেল বসে, আন্টি বসে, এখানে বসে, তুমি বসাই দাও, তোমাকে এবং গায়ে দিয়ে দোয়া করে দেবে। ওই দোয়াটা বড়, দোয়াটা বড়। নিজের বেদা, অনেক বেদা হয়েছে, পরীক্ষা হলে ভালো ফেল করে দিলে, ওটা শেষ। অতএব পরের দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এই কলেজ থেকে, তোমরা এই স্কুলটাকে উত্তরোত্তর নাম সুনাম খ্যাতি আমাদের বাংলাদেশে এক নম্বর আসুক, এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো শিক্ষা দেওয়া যায় না, কে আপন কে পর এই বিবেচনা করলে ভালো শিক্ষা দেওয়া যাবে না। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে, ভৈরব কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলমত নির্বিশেষে আমি শিক্ষক নিয়োগ করেছি, তাতে আমাকে অনেকে অনেক কথা বলেছে, অনেক কটুবাক্য শুনিয়েছে, আমি কিন্তু পিছন ফিরে তাকাইনি। তাই আমার গ্রামের একজন, আমার এই ছোট, সে বলল যে আপনি যদি কথা বলতেন তাহলে হয়তো প্রতিষ্ঠানগুলো, যদি ওই সমস্ত কটু কথার উত্তর দিতেন তাহলে প্রতিষ্ঠানগুলো হয়তো সঠিকভাবে চলতো না বা হতো না। অনেক কথা পিছনে ফেলে আসতে, এই স্কুল করতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে, অনেক ধকল সহ্য করতে হয়েছে। আজকে অনুষ্ঠানের প্রথম বক্তা সুকুমার সরকার, সে আমার ভাই, ও কিন্তু দুলগ্রাম প্রাইমারি স্কুল থেকে এই স্কুলের জীবনের প্রথম স্কলারশিপ সে পায়, প্রথম স্কলারশিপ ওই স্কুল থেকে পায়। তার ছেলেও ট্যালেন্ট ফুলে তৃতীয় স্থান অধিকার করে গুজরাট থেকে সে ডাক্তার সম্রাট, ও ট্যালেন্ট ফুলে স্কলারশিপ ধারাবাহিকতা বজায় রাখতে গেলে পড়াশোনা করতে হয়, আমি অল্প কোনো কিছু হবে। আজকে যে সমস্ত প্রভাষকরা এখানে আছেন, তাদের ফ্যামিলিতে সবাই কিন্তু হোল্ডার, সবাই উচ্চশিক্ষিত, বিভিন্ন জায়গায় তারা কাজে লিপ্ত আছে। শেরালির পরিবার, মহিউল সাহেবের পরিবার, তার পরিবার বর্ধিষ্ণু পরিবার, এই সমস্ত পরিবারগুলো এমনি এমনি হয়নি। তোমাদেরও এই সমস্ত পরিবার বা আমাদের ডাক্তার ওয়াহিদুজ্জামান ভাইয়ের পরিবারও দেখতে হবে, তারা কিভাবে একের পর এক স্টেপ নিয়ে তারা বড় জায়গায় যাচ্ছে। সে আজকে
আকরাম মনে হয় সহকারী পরিচালক নাকি খুলনা মেডিকেল নাকি ওই ফরিদপুর না ফরিদপুর মেডিকেলের সহকারী পরিচালক আর না, পরিচালক অধ্যাপক সহকারী অধ্যাপক সে তো অনেক হ্যাঁ তো তার উপরে চলে গেছে অ্যাসোসিয়েশন সে এখন সহকারী পরিচালক আর একটা ধাপ হলে সে পরিচালক হয়ে যাবে মানে একটা অঞ্চলের সে স্বাস্থ্য বিভাগের প্রধান হয়ে যাবে তাহলে তোমাদের দেখতে হবে যে সে কি করে যায় একজন কি করে চলে ভালো দিকে তাকিয়ে চলতে হবে খারাপকে হবে না ভালো মন্দ নিয়ে আছে ফুলের যেমন সুবাস আছে তেমন ফুলের দুর্গন্ধ আছে তার সুবাসটাকে নিতে হবে সমাজে যে সমস্ত কুটিলতা আছে সেটাকে পরিহার করতে হবে স্যারের বপনীটাকে মনে না রেখে উপদেশটাকে মনে রাখা উচিত এবং তোমাদের অনেক বই ভালো মন্দ সব বই পড়া দরকার বৃদ্ধিশীল অনুপস্থিত 2 দিন অনুপস্থিত ছিল রাজ সর্দার শামিমা খাতুন সান্ত্বনা পুরস্কার আছে আসো মানে 2 দিন অনুপস্থিত ছিল ইমার্জেন্সি কোনো কারণ না হতে একদিন অনুপস্থিত ছিল তার জন্য একটা পুরস্কার আমি প্রতিযোগিতা নিয়ে আসছি আমাদের মাইক্রোফোন ধরে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীতে যারা এই পুরস্কারটি পেতে যাচ্ছ এরপর আসবে ফারিহা সুলতানা একদিনও অ্যাবসেন্ট নেই যাদের ফারিহা কি অ্যাবসেন্ট না ফারিহাকে মূল্যবান উপহার তুলে দিচ্ছেন জনাব মোল্লা সাদাত হোসেন এরপরে সুমাইয়া খাতুনকে উপহার তুলে দিচ্ছেন বাবু রবীন্দ্রনাথ সরকার এরপর মারিয়া হোসেনকে উপহার তুলে দিচ্ছেন জনাব আখতারুজ্জামান টুকু এরপর আসবে মরিয়াম সুলতানা তাকে উপহার তুলে দিচ্ছেন জনাব মোশাররফ হোসেন আকুঞ্জি লামিয়া খাতুনকে উপহার তুলে দিচ্ছেন জনাব ওয়াহিদুজ্জামান এরপর আসবে জনাব ওয়াহিদুজ্জামান প্রাক্তন অভিভাবক মডেল মাধ্যমিক বিদ্যালয় এরপর আসবে প্রিয়ন্তী সরকার আমাদের শিক্ষক বাবু মার্জিত সরকারের মেয়ে প্রিয়ন্তী সরকার তাকে উপহার তুলে দিচ্ছেন আমাদের শিরস্পদ সৈয়দ হিমায়তুদ্দিন সে তো আসেনি প্রিয়ন্তী সরকারের অভিভাবককে আসার জন্য আমি অনুরোধ করছি এরপরে নাদিয়া তাসলিম
নাদিয়া তাসনিম, নাদিয়া তাসনিম উপস্থিত আছে? হ্যাঁ, তাকে উপহার তুলে দিচ্ছেন জনাব হোসেন আলী মুন্সি। এরপরে আসিয়া খাতুন, আসিয়া খাতুন, আসিয়া খাতুনকে উপহার তুলে দিচ্ছেন জনাব শেখ শের আলী, জ্যেষ্ঠ প্রভাষক, ওরাব আদর্শ মহাবিদ্যালয়। আসিয়া খাতুন। এরপরে নীলা খাতুন, নীলা খাতুনকে সিনিয়র শিক্ষক জনাব শাহজুল ইসলাম সাহেবকে উপস্থিত 2024 সালে বার্ষিক শিক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রাক্তন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত এলাকার সুধীজন, প্রতিটা শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যাদের অক্লান্ত পরিশ্রমে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই ঢুঙ্গা মডেল মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে এখান থেকে জ্ঞানের আলো ছড়াচ্ছে, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই আগস্টে যারা আত্মত্যাগ করেছেন, আত্মদান করেছেন এবং যারা এখনো আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। 71-এ যারা মৃত্যুবরণ করেছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করি। যে একটি কথা আমি বলি, বিষয়টা হচ্ছে যে আমার এই বিদ্যালয়ে আমি অভিভাবকদের ডেকে কিন্তু ভালো কিছু ফলাফল পাচ্ছি না, যে পড়াশোনা করে না, স্কুলে আসে না, এইরকম অভিভাবকদের সাথে মত বিনিময় করছি আমি বছর অন্তত 3-4 বার ডাকি, কিন্তু কোনো সাড়া পাই না। তারা আমাকে কোনো সহযোগিতা করে না। আমি এমনও বলছি, আমাকে একটু মিস কল দিবেন যে আমি আপনার ছেলে পড়াশোনা করছে কিনা, নিয়মিত আসছে কিনা, আপনার একটু আমার সাথে মিস কল দেন, আমি ব্যাক করে কথা বলবো। এরকম কোনো অভিভাবক আমি এখনো পাইনি। আমরা অভিভাবকদের সাথে মত বিনিময় করি, বছরে বললাম তো 4 বার, সেই 4 বারে কোনো অভিভাবক হাজিরও হয় না। আমি যে স্কুলে মানোন্নয়ন করবো, ভালো ফলাফল করবো, এরকম কোনো যদি আগ্রহ না থাকে, তাহলে আমি কি করে ভালো ফলাফল করবো? আমি আশা করি এখন থেকে আপনারা যারা উপস্থিত আছেন, যে অভিভাবকরা আসছেন, আমাকে সহযোগিতা করবেন, আর সুদীর্ঘ যারা আসছেন তারা আমাকে সহযোগিতা করবেন, যাতে করে এইখান থেকে আপনাদের ছেলে মেয়েদের মানুষ করতে পারি, ভালো কিছু করতে পারি। তাহলে অন্তত আমি শিক্ষকতা জীবন শেষ করে একটু আনন্দের সাথে, একটু সম্মানের সাথে বাঁচতে পারবো, যে আশা নিয়ে বাঁচতে পারবো যে না, অমুক শিক্ষক ছিলেন, সে আমাদের ছেলে মেয়েদের মানুষ হয়ে গেছে। আমি এর আগেও প্রথমে স্কুল ছিলাম আমার হিরিয়া NS মাধ্যমিক বিদ্যালয়, ওইখানে আমি 12 বছর চাকরি করছি। তারপর আমি ওইখান থেকে জামিনডাঙ্গায় কালিয়ায়, সেখানে সরকারি প্রধান শিক্ষক এসে 4 বছর চাকরি করে আসছি। এখনো সেখান থেকে ছেলে মেয়েরা অভিভাবককে দেখা হলে বলে যে আপনি চলে গেছেন না আমার স্কুল থেকে, এখন আর সেই পর্যায়ে নেই। এটাই আমার বড় পাওয়া। আমি বেতন যা পাই না কেন, বেতন আমার খাওয়া হয়ে গেছে, বেতন আমার চলে গেছে, কিন্তু এই যে একটা স্মরণ করছে, এটাই কিন্তু বড় পাওয়া। আমি আশা করি যে আমি এখান থেকে যদি চাকরি শেষ করে চলে যাবো, তখনও আপনারা স্মরণ করবেন। এই আশার জন্য কিন্তু আমি এই কথাগুলো বলছি। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আপনারা আমার কাছে বিভিন্ন যে কোনো বিষয়ে আপনি আসেন, আমাকে একটু পরামর্শ দেন, তাহলে আমি হয়তো আপনাদের ছেলে মেয়েদের এলাকার উন্নয়ন করতে পারবো, এই আশাবাদ রাখছি আপনাদের কাছে। আর ছেলে মেয়েদের বলি, যেহেতু আমাদের সিলেবাসটা কারিকুলামটা ছিল একটু ভিন্ন ধরনের, এই কারিকুলামের জন্য ছেলে মেয়েদের পড়াশোনাও কিন্তু সমস্যা হয়েছিল।
আর এই কারিকুলাম পরবর্তীতে 3 মাস আগে চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জ হওয়াতে তখন একটু পড়াশোনা মুখস্থ করার পদ্ধতি এসেছিল, আর সেই কারণে আমাদের খুবই হিমশিম খেতে হয়েছে, শিক্ষকদের সব ছেলেমেয়েদের হিমশিম খেতে হয়েছে। আর তার জন্য ফলাফলও একটু খারাপ হয়েছে, যেহেতু 3 মাসের মধ্যে তাদের মুখস্থ করতে হয়েছে। আগে কিন্তু মুখস্থ ছিল না, এই কারণে অনেকে মুখস্থ বইয়ের ইসে ছিল না, পড়ার টেবিলে ছিল না, এই কারণে রেজাল্টও খারাপ হয়েছে। এবার 25 সাল থেকে যারা এবার নতুন 10ম শ্রেণী করবে তারা আবার ব্যাকে পুরানো সিলেবাস, যারা এই বছর এসএসসি পরীক্ষা তাদের সেই সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে হবে, আবার তাদেরকে নতুন বই পড়তে হবে, নতুন বই পড়তে হবে। তাই আমরা আশা করবো যে ফলাফল যা হয়েছে তা নিয়ে সবাই সচেতন থাকবে। যারা ভালো করছে তারা আরো ভালো করবে, যারা খারাপ করছে তারা আরো চেষ্টা করতে হবে খারাপ হয়েছে তারা ভালো করার। যা হোক, যেহেতু অনেক সময় নিয়ে ফেলছি আমরা, এখন আমি ফলাফল ঘোষণা করছি। ফলাফলের আগে আমি একটা কথা বলি যে তাদের হাতে আপনাদের মার্ক দিব, মানে নম্বরপত্র দিব, সেটা স্ব ক্লাস থেকে ক্লাস টিচারের কাছ থেকে নিয়ে নিতে হবে। রেজাল্ট ঘোষণার পরে তারা স্ব ক্লাসে চলে যাবে, সেখানে শ্রেণী শিক্ষক দিয়ে দেবে সেই মার্কশিট। আরেকটা বিষয় আছে, দেখেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক জনাব মহিউল ইসলাম স্যার। তিনি নতুন পদ্ধতিতে তিনি প্রথম আমাদের বিদ্যালয়ে আসছেন এবং নতুন পদ্ধতিতে তিনি আমাদের অর্থাৎ আমার ছেলেমেয়েদের ফুলের শুভেচ্ছা জানাবেন। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাবেন। একটা আনন্দের বিষয়, নতুনত্ব জিনিস একটা বিষয়। তা তোমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছো তারা নিচে যাওয়া, নিচে যে গ্রুপ ছবি করবে, স্যার একটু গ্রুপ ছবি করবে, আর অতিথিবৃন্দ থাকতেও পারে। যারা যা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা একটু গ্রুপ ছবি করবে নিচে যে পুরস্কার, মানে ফুলের শুভেচ্ছা। আসলে ফুল যে কি জিনিস, কোটি কোটি টাকা দিয়েও কিন্তু এইটা পাওয়া যায় না, ফুলের শুভেচ্ছা। তাই তারা যাবে। আর অতিথিবৃন্দকে আমি বলবো, আপনারা আমার ডাকে সাড়া দিচ্ছেন, তাদেরকে আমার অফিসে একটু আপনাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই যাবেন। আপনারা এই ঘোষণার পরে আপনারা যাবেন নিচে আমার অফিসে। আর নতুন বছরের যেহেতু 25 সালে আমার এখনো ভর্তি ফর্ম বিতরণ চলছে। আপনারা যাদের ভর্তি ছেলেমেয়েরা আছে এবার 6-এ ভর্তি হবে, তারা ফর্ম নিতে পারবেন। ফর্ম চলছে, আমরা ফর্ম ছেড়ে দিয়েছি, ফর্মটা নিয়ে পূরণ করে জমা দেবেন। এবং নতুন বছরের শুরুতে সবাই পোশাক তৈরি করবে, আমরা সময় বলে দেবো, এত সময় পোশাক তৈরি করবে। স্কুলের একটা সুনাম যে ঐতিহ্য সেটা বজায় রাখতে হবে। যাদের ছেলেমেয়ে 5 থেকে বা 6-এ আসবে তারা ফর্ম সংগ্রহ করবেন এবং যথারীতি অফিস থেকে নিয়েই সেটা জমা দেবেন। সবাই একটু এটা প্রচার করবেন, জানাবেন যে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে ফর্ম ছেড়েছে, ভর্তির কার্যক্রম চলছে, আপনারা ফর্ম সংগ্রহ করেন। আর আপনারা ভর্তি ব্যাপারে আমার একটু সহযোগিতা করবেন, যেহেতু ছেলেমেয়েরা আগে বেশি ছিল সেটা কমে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার বিদ্যালয়ের সাথে আমরা কারিগরি শাখা খুলছি। আপনারা জানেন এই কারিগরি শাখায় ভর্তি চলছে। আমাদের এবছর 30 জন পরীক্ষা দিয়েছে। আমি আশা করি যে, আমার আশা আছে যে 100% পাস করবে কারিগরি শাখা থেকে, এবং তারা এই কারিগরি শিক্ষা নিয়েই একটা সার্টিফিকেট অর্জন করে তারা একটা ভালো পজিশনে যেতে পারবে। হাতে কলমে তারা শিখেই তারা নিজেও কাজ নিজেরাই আয় করতে পারবে, যদি চাকরি না হয়। তাহলে আপনারা এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। যদি পড়াশোনা ছেড়ে দিচ্ছে তারাই কিন্তু এখানে ভর্তি হতে পারবে। তাই আপনারা জানাবেন যদি কেউ এরকম আগ্রহ থাকে। আমরা প্রচার বিলিপত্র ছেড়ে দিচ্ছি, সেটাও চলছে। আপনারা এটা প্রচার করবেন যে কারিগরি শাখায় ভর্তি চলছে, আর 6-এ ভর্তি চলছে, 6 থেকে 9 পর্যন্ত ভর্তি চলছে। যে কোনো ছেলে মেয়ে অভিভাবক আপনারা ভর্তি করতে পারবেন। যা হোক, অনেক সময় নিয়ে নিলাম, এখন আমি ফলাফল ঘোষণা করছি। ফলাফল ঘোষণায় 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীতে যা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি। 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে
প্রণয় সরকার, ওইখানে দাঁড়িয়ে একটু সালাম জানাতে হবে। এখানে চলে আসো, সালাম জানাতে হবে। সালাম জানাতে হবে। নমস্কার জানাতে হবে। নমস্কার জানাতে হবে। প্রণয় সরকার প্রথম স্থান করেছে, মোট 1000 নম্বরের মধ্যে প্রথম পেয়েছে 900 নম্বর এবং জিপিএ 5 পেয়েছে। 1000 ভিতর 900, জিপিএ 5। সে পেয়েছে মোট 1000-এর ভিতরে 772.50 নম্বর, 772.50, জিপিএ 4.45। আরেকটা বিষয় আছে, সভাপতির বক্তব্য শেষ না পর্যন্ত কোনো ছেলে মেয়ে বেরিয়ে দিতে পারবে না এবং অনুষ্ঠান যখন ঘোষণা শেষ হবে তখন যাবে। তৃতীয় অর্ক রায় 769.50, 5-0, জিপিএ পেয়েছে আছে 4.45। চতুর্থ সাইফুল ইসলাম 723.90, চতুর্থ 723.90। দুইজন ধরেন, সুকুমার কাকা ফুলটা ধরেন হাত দেন। তৃতীয় মাসুদ সাকিব রোহান, এ মাইনাস। চতুর্থ সুরায়া খাতুন, এ মাইনাস। পঞ্চম তাসকিয়া তাবাসসুম। সৈয়দ সাইফুল জামান, দর্শক পিছনে পিছনে এদিকে এই পাশে ঘুরো, এই পাশে ঘুরো, এই পাশে ঘুরো। ঠিক আছে। নেন লীলা খাতুন, সরকার, ঠিক আছে। নাদিয়া তাসকিন, স্যার আপনি সাথে থাকেন, আপনি থাকেন। নাদিয়া তাসনিম, মিমি খাতুন।